ইয়েথ পাবলিকেশন ভলিউম 2 পেজ নাম্বার 303 কোশ্চেন নাম্বার 151 থেকে 200 পর্যন্ত আজকে কোশ্চেন সলভ করব। চলো শুরু করা যাক। 151 দাগ কেটে দাও। 152 দাগে once a synchronous machine is synchronized it will tend to remain in synchronism with the other alternators। তাহলে কি বলছে, once a synchronous machine is synchronized, যখন একটা synchronous মেশিনকে সিনক্রোনাইজ করা হলো, it will tend to remain in the synchronism, এটা সিনক্রোনিজম অবস্থায় থাকতে চায় with other alternators, অন্য একটা অল্টারনেটরের সঙ্গে। any tendency to depart from the condition, এই কন্ডিশন থেকে আলাদা কিছু হওয়া, ডিপার্ট করা, of synchronism is dash produced due to circulating current flowing through the alternator। সঠিক উত্তর হবে সি দাগ, অপোজড বাই এ সিনক্রোনাইজিং টর্ক। দেখো, সিনক্রোনাস মোটর সিনক্রোনাস স্পিডে ঘোরার সময় যে টর্ক তৈরি করে তাকে সিনক্রোনাস টর্ক বলে। আর সিনক্রোনাস মোটর সিনক্রোনাস স্পিড থেকে বেশি বা কম স্পিডে ঘুরলে যে টর্ক তাকে ফার্দার সিনক্রোনাস স্পিডে শিফট করায় সেই টর্কটাকে সিনক্রোনাইজিং টর্ক বলে। চুরি করা এবং চুরি যাওয়া যেমন শুনতে একই রকম মনে হলেও জিনিসটা আলাদা, সেরকমভাবে সিনক্রোনাস টর্ক আর সিনক্রোনাইজিং টর্ক দুটো জিনিস আলাদা। তাহলে এটা অপোজড বাই এ সিনক্রোনাইজিং টর্ক, সঠিক উত্তর হবে সি দাগ। বাকি অপশনগুলো করে দেখো ভুল আছে। 53 দাগ কেটে দাও। 54 দাগে চলে আসো। 54 দাগের সেম রিলেটেড করছেন অন 56 দাগেও পাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন অল্টারনেটর ওয়াইন্ডিং দ্য নিউমেরিক্যাল ভ্যালু কথাটা নিচে দাগ দাও, অফ দ্য পিস ফ্যাক্টর কথাটা নিচে দাগ দাও, উইল অলওয়েজ বি ড্যাশ। তাহলে কি বলছে, অল্টারনেটরের ক্ষেত্রে পিস ফ্যাক্টরের নিউমেরিক্যাল ভ্যালুটা কি হবে। দেখো, পিস ফ্যাক্টরটা হলো ফেজার সাম আর অ্যারিথমেটিক সামের রেশিও। তা অ্যারিথমেটিক সাম সবসময় বেশি হয় ফেজার সাম থেকে, কারণ ফেজার সাম জিনিসটা ভেক্টরিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে পাওয়া যায়। আমাদের যেমন সহজ কথা হলো লম্ব এবং ভূমির যোগফল সবসময় অতিভুজ থেকে বেশি হয়, তাহলে সেরকমভাবে ফেজার সাম সবসময় কম এবং অ্যারিথমেটিক সাম সবসময় বেশি হবে। অ্যারিথমেটিক সাম মনে করো এটা 3 একটা 4 আর এটা তাহলে 5 হবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার, তাহলে 3 যোগ 4 সবসময় 5-এর থেকে বেশি হবে। যে কারণে অ্যারিথমেটিক সাম সবসময় বেশি হয়। তাহলে ফেজার সাম বাই অ্যারিথমেটিক সাম, তাহলে উপরেরটা ছোট, লব ছোট আর এবং হর বড়, তাহলে সেটা অবশ্যই লেস দ্যান অন হয়, আর লেস দ্যান অনকে ইউনিটি বলে। তাহলে লেস দ্যান ইউনিটি, সঠিক উত্তর বি ফর বয় হবে। বাকি অপশনগুলো ভুল আছে। 55 দাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ড্যাম্পার ওয়াইন্ডিংস কথাটা নিচে দাগ দাও। আর ইউজড ইন ড্যাশ মেশিনস ফর ইমপ্রুভমেন্ট অফ পারফরমেন্স ডিউরিং ট্রানজিয়েন্ট অপারেশন। দেখো, ড্যাম্পার ওয়াইন্ডিং কি, যে ড্যাম্পিং টর্ক তৈরি করতে পারে তাকে ড্যাম্পার ওয়াইন্ডিং বলে। যে রোটরের পোল ফেসে ড্যাম্পার বার থাকে তাকে ড্যাম্পার ওয়াইন্ডিং বলে। ড্যাম্পার ওয়াইন্ডিং হলো সিনক্রোনাস মোটরের সেলিয়ান পোল টাইপের ক্ষেত্রে রোটরটা যেমন হয় সেরকম জিনিস রোটরের ফেসে যদি লাগানো হয়, তাহলে সেটা ড্যাম্পিং টর্ক তৈরির মাধ্যমে সিনক্রোনাস স্পিড থেকে বেশি বা কম স্পিডে চলতে বাধা দেয় এবং সেলফ স্টার্টিং হতে সাহায্য করে। তাহলে সঠিক উত্তর হবে সেলিয়ান পোল রোটর। একমাত্র সেলিয়ান পোল রোটরের ক্ষেত্রেই এটা হয়। নন সেলিয়ান পোল রোটরের ক্ষেত্রে যেহেতু সিনক্রোনিজম ধরে রাখার কোনো ব্যাপার থাকে না, ওটা ভয়ঙ্কর হাই স্পিডে চলে, 2 থেকে 4টে পোল হয়, 2 বা 4টে পোল হাই স্পিডে ঘোরার কারণে ওটার স্পিড ভেরিয়েশন হওয়ার সম্ভাবনা ভীষণ রকমভাবে কমে যায়। ফলে সেলিয়ান পোল অল্টারনেটরের ক্ষেত্রে শুধুমাত্র ড্যাম্পিং ওয়াইন্ডিং দরকার হয়, নন সেলিয়ান পোলের ক্ষেত্রে ড্যাম্পিং ওয়াইন্ডিং দরকার হয় না। তাহলে সঠিক উত্তর ডি ফর ডগ, সেলিয়ান পোল রোটর। আমরা যেমন স্লো সাইকেল রেস যখন করি তখন আমাদের ডানে বায়ে কোনো দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যখন একটু সাইকেলটা হাই স্পিডে চালানো হয় তখন কিন্তু আমরা ডানে বা বায়ে পড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। সেই জিনিস এটা। 56 দাগের কোশ্চেন সেম রিলেটেড কোশ্চেন অন 54 দাগে ছিল। কি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন 56 কি বলছে, ইন অল্টারনেটর ওয়াইন্ডিং দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কথাটা নিচে দাগ দাও, উইল অলওয়েজ বি ড্যাশ। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা পিস ফ্যাক্টরও সবসময় 1-এর থেকে কম হবে, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটাও সবসময় 1-এর থেকে কম হবে।
কারণ কি সবটুকু জায়গায় যদি তুমি ডিস্ট্রিবিউট করতে পারো তাহলে সেটাকে বলো অন, আর সবটুকু জায়গায় তুমি ওয়াইন্ডিং যদি পাকাতে যাও তাহলে সেক্ষেত্রে তোমার স্লটটা কোথায় রাখবে, লেমিনেশনটা কোথায় দেবে, এগুলো দেওয়ার জন্য তো তোমার জায়গা চাই। আয়রন মেটেরিয়ালের পোর্শন, সেই পোর্শনের ভেতর তুমি স্লট করবে, তাহলে আয়রন পোর্শনও খানিকটা থাকবে, কিছুটা লেমিনেশন থাকবে, সেজন্য সব জায়গায় ওয়াইন্ডিং পাকানো যায় না বলে সেটা অবশ্যই লেস দ্যান ইউনিটি হয়। তাহলে এ দাগ সঠিক উত্তর। পরের কোশ্চেনটা 57 দাগে দ্য ফ্রিকোয়েন্সি কথাটা নিচে দাগ দাও অফ অ্যান অল্টারনেটর ইজ ড্যাশ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ পোল অ্যান্ড স্পিড নাকি ইনভার্স প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ পোল অ্যান্ড ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্পিড। দেখো আমরা জানি NS সমান 120 F/P, সরি F ইকুয়াল টু NS E/120। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে অবশ্যই এ দাগ হবে। পরের কোশ্চেনটা দেখো 58 দাগে দ্য ইন্টিগ্রেশন কথাটা নিচে দাগ দাও অফ এ 3-phase অল্টারনেটর উইথ দ্য ইনফাইনাইট গ্রিড রিকোয়ার্ডস কথাটা নিচে দাগ দাও হুইচ কোয়ান্টিটিস টু বি সেম কথাটা নিচে দাগ দাও। তার মানে ইন্টিগ্রেশন মানে হচ্ছে সংযোগ করা অফ দ্য 3-phase অল্টারনেটর উইথ দ্য ইনফাইনাইট গ্রিড মানে বাসবার। তাহলে বাসবারের সঙ্গে একটা অল্টারনেটর চালানোর জন্য আমাদের কি কি জিনিস সেম থাকতে হয়, সেম কথাটা নিচেও দাগ দাও। দেখো ভোল্টেজ, হ্যাঁ ভোল্টেজ অবশ্যই সেম থাকতে হবে বাসবারের সঙ্গে, ফ্রিকোয়েন্সি অবশ্যই সেম থাকতে হবে, ফেজ সিকোয়েন্স অবশ্যই সেম থাকতে হবে। তাহলে সবগুলোই সেম থাকতে হবে বলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে ডি ফর ডগ। 59 দাগের কোশ্চেনটা দেখো ভোল্টেজ ড্রপ কথাটা নিচে দাগ দাও ইন অ্যান অল্টারনেটর ক্যান বি ডিটারমাইন্ড বাই হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস। তাহলে ভোল্টেজ ড্রপ একটা অল্টারনেটরের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে, পাওয়ার ফ্যাক্টর ইন্টু লোড কারেন্ট নাকি পাওয়ার ফ্যাক্টর ইন্টু লোড কারেন্ট স্কয়ার নাকি লোড কারেন্ট নাকি ভোল্টেজ ড্রপ অফ দ্য লোড। ভোল্টেজ ড্রপ ইন অ্যান অল্টারনেটর ক্যান বি ডিটারমাইন্ড বাই হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস। দেখো আমরা জানি V ইজ ইকুয়াল টু IR, V ডিরেক্টলি প্রপোর্শনাল টু I, V ডিরেক্টলি প্রপোর্শনাল টু R। এবার এখানে লোডের রেজিস্ট্যান্স যদি সেম থাকে তাহলে কারেন্টটাই উত্তর হবে। তাহলে সঠিক উত্তর এখানে দেখো সি দেখাবে লোড কারেন্ট। পরের কোশ্চেনটা দেখো 160 দাগ, ভেরি ইম্পর্টেন্ট। পাওয়ার ফ্যাক্টর কথাটা নিচে দাগ দাও অফ অ্যান অল্টারনেটর ড্রিভেন বাই কনস্ট্যান্ট প্রাইম ওভার কথাটা নিচে দাগ দাও ইনপুট ক্যান বি চেঞ্জড বাই চেঞ্জিং ইটস স্পিড, লোড নাকি ফিল্ড এক্সাইটেশন নাকি ফেজ সিকোয়েন্স। দেখো পাওয়ার ফ্যাক্টর অফ অ্যান অল্টারনেটর ড্রিভেন বাই কনস্ট্যান্ট প্রাইম ওভার মানে একই প্রাইম ওভার দিয়ে ঘোরানো হচ্ছে, ক্যান বি চেঞ্জড বাই চেঞ্জিং ড্যাশ। দেখো আমরা জানি প্রাইম ওভারের ইনপুটের উপর নির্ভর করে অটপোল কম্পোনেন্ট এবং এক্সাইটেশনের উপর নির্ভর করে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট বা লম্ব কম্পোনেন্ট। তাহলে আমরা এখানে পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করতে চাইছি কনস্ট্যান্ট প্রাইম ওভার মানে এই প্রাইম ওভারের ইনপুট সেম, তার মানে ভূমি সেম আছে, তাহলে লম্ব ভেরিয়েশন করেই সেটা করা সম্ভব। তার মানে লম্বটা ভ্যারি করে কার উপরে, এক্সাইটেশনের উপর। সেজন্য সঠিক উত্তর হবে ফিল্ড এক্সাইটেশন যেহেতু ফিল্ড দেয় সেজন্য ফিল্ড এক্সাইটেশন কথাটা সঠিক উত্তর। আর স্পিড হবে না কেন, কারণ সিনক্রোনাস জেনারেটর তোমার কনস্ট্যান্ট স্পিডেই ঘুরতে হবে ফ্রিকোয়েন্সি সেম রাখার জন্য, তাহলে সেই জন্য ওটা উত্তর হবে না। তাহলে সঠিক উত্তর হবে ফিল্ড এক্সাইটেশন। 61 দাগের কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। ইফ ফিল্ড কারেন্ট কথাটা নিচে দাগ দাও অফ এ 3-phase অল্টারনেটর ইজ রিভার্স কথাটা নিচে দাগ দাও হোয়াট হ্যাপেন্স টু ইটস ফেজ সিকোয়েন্স, রিমেইন সেম নাকি রিভার্স নাকি টু phases আর এক্সেস নাকি ইট বিকামস অ্যাট মোটর। দেখো ইফ ফিল্ড কারেন্ট কথাটা নিচে দাগ দাও অফ এ 3-phase অল্টারনেটর ইজ রিভার্স কথাটা নিচে দাগ দাও হোয়াট উইল হ্যাপেন টু ইটস ফেজ সিকোয়েন্স। দেখো রিমেইন দ্য সেম হবে, কারণ কি গল্পটা হলো এরকম, কে ঘোরায় অল্টারনেটরটাকে, ঘোরায় প্রাইম ওভার। এই যে রোটরটাকে ঘোরানো হচ্ছে কি প্রাইম ওভার দিয়ে। এবার এর যদি ফেজ সিকোয়েন্স চেঞ্জ করা হয়, নর্থের দিকে সাউথের দিকে যদি নর্থ করা হয়, তা হাফ পাক ঘোরার পর আলটিমেটলি সে আবার যা ছিল তাই হয়ে যাবে।
নর্থের সঙ্গে সাউথ ম্যাগনেটিক্যালি লক হয়ে গেল। যদি তুমি এইখানে সাউথ করে দাও আর এখানে নর্থ করে দাও, পোলারিটি যদি চেঞ্জ করে দাও, হাফ পাক ঘুরে এখানে যখন চলে আসবে তখন ও অপোজিট পোলের সঙ্গে ম্যাগনেটিক্যালি লক হয়ে যাবে। তাহলে সেই জন্যে রিমেইন সেমটা সঠিক উত্তর হবে। 61 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 62 দাগের কোশ্চেনটা দেখো, সিনক্রোনাইজিং পাওয়ার। সিনক্রোনাইজিং পাওয়ার কথাটা নিচে দাগ দাও। অফ এ সিনক্রোনাস মেশিন ইজ ইকুয়াল টু দ্য সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স নাকি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স। দেখো সিনক্রোনাইজিং টর্কের একটা গল্প হলো, আমরা পাওয়ারের ফর্মুলা কি জানি, P ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। এইখানে এই সিনক্রোনাস পাওয়ারের ক্ষেত্রে পি সিনক্রোনাসের জন্য সাফিক্সে এস, এবার যেটাকে আমরা ভি বলছি, ভোল্টেজ বলছি, সেটা এই ফর্মুলাতে হবে ব্যাক ইএমএফ আর টার্মিনাল ভোল্টেজ, আর এই রেজিস্ট্যান্সের জায়গায় এক্সএস, আর সঙ্গে একটা কস ডেল্টা গুণ হবে। তাহলে এইখান থেকে আমি বলতে পারি পি সিনক্রোনাস ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্সএস। তাহলে সিনক্রোনাস রিঅ্যাক্টেন্সের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, তাহলে সঠিক উত্তর হবে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স। বাকি অপশনগুলো পড়ে দেখো, ভুল আছে। মনে রাখার জন্য ফর্মুলাটা এইখান থেকে এইভাবে আনতে হবে। P ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, ভোল্টেজ সমান সমান ব্যাক ইএমএফ আর টার্মিনাল ভোল্টেজের গুণফল, কারণ এটাও একটা ভোল্টেজ এটাও একটা ভোল্টেজ, এই দুটোর ভোল্টেজ অনুসারে যেহেতু অ্যারিথমেটিক্যালি এটা না হয় ভেক্টরিক্যালি হয় ক্যালকুলেশন, সেই জন্য এই জিনিসটা এসছে কস ডেল্টা। এবার রেজিস্ট্যান্সের জায়গায় রিঅ্যাক্টেন্স, এবার যেহেতু সিনক্রোনাস সেজন্য সাফিক্স এস দিতে সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স, তাহলে সিনক্রোনাস রিঅ্যাক্টেন্সের সঙ্গে সম্পর্কটা ইনভার্সলি প্রপোর্শনাল, সেটা বি দাগে আছে, বি ফর বয় সঠিক উত্তর। 62 দাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 63 দাগে হুইচ অফ দ্য ফলোইং ফেনোমেনন শোস দ্য রেগুলেশন, রেগুলেশন কথাটা নিচে দেখো অফ অ্যান অল্টারনেটর। তাহলে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ফেনোমেনন শোস দ্য রেগুলেশন অফ অ্যান অল্টারনেটর। দেখো এটা ডেফিনেশন অনুসারে এ দাগ সঠিক উত্তর হবে। আর কে রাজপুত এই কোশ্চেনটা ছিল, দ্য ইনক্রিজ ইন দ্য টার্মিনাল ভোল্টেজ হোয়েন লোড ইজ থ্রোন অফ। আর আরেকটা দেখো লেখা আছে, দ্য ভেরিয়েশন অফ টার্মিনাল ভোল্টেজ আন্ডার দ্য কন্ডিশন ফর ওভার অ্যান্ড আন্ডার এক্সাইটেড। না, ওটা হবে না, টার্মিনাল ভোল্টেজ অ্যাট এ জিরো পাওয়ার ফ্যাক্টর না। দিদায় কি বলছে, রিডাকশন ইন টার্মিনাল ভোল্টেজ হোয়েন অল্টারনেটর ইজ অন ফুল লোড। দেখো এ দাগ এবং ডি দাগ দেখতে একই রকম মনে হলো, এ দাগই সঠিক উত্তর হবে, কারণ অ্যাজ পার ডেফিনেশন এ দাগ সঠিক। 64 দাগ 65 দাগ দুটো কোশ্চেনই কেটে দাও। 66 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন অফ দ্য অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ কথাটা নিচে দাগ দাও অফ ডিস্ট্রিবিউটিং দ্য ওয়াইন্ডিং, ডিস্ট্রিবিউটিং দ্য ওয়াইন্ডিং কথাটা নিচে দাগ দাও ইন অল্টারনেটর ইজ টু ড্যাশ। রিডিউস নয়েজ নাকি সেভিং ইন কপার নাকি ইমপ্রুভ ভোল্টেজ ওয়েভফর্ম নাকি রিডিউস হারমোনিক্স। ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ কথাটা নিচে দাগ দাও অফ ডিস্ট্রিবিউটিং দ্য ওয়াইন্ডিং, ডিস্ট্রিবিউটিং দ্য ওয়াইন্ডিং কথাটা নিচে দাগ দাও ইন অল্টারনেটর ইজ টু, সঠিক উত্তর হবে সি দাগ, ইমপ্রুভ ভোল্টেজ ওয়েভফর্ম। ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং কি করে, জিনিসটা হলো কনসেন্ট্রেটেড আর ডিস্ট্রিবিউটেড। মনে করো মেঝোতে 10খানা পাথরের টুকরো দিয়ে মেঝো তৈরি করা হলো, তাহলে মেঝো যতটা সমান হবে, মেঝোটা যদি 10 কোটি পাথরের গুঁড়ো দিয়ে সেটা করা হয় তাহলে জিনিসটা বেশি স্মুথ হয়। সেরকমভাবে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিংয়ে ওয়েভফর্মটা স্মুথ হয়, আর কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিংয়ে ওয়েভফর্মটা স্মুথ হয় না। আর ওয়েভফর্ম স্মুথ হলে হারমোনিক্স কম্পোনেন্ট কমে, আর ওয়েভফর্ম স্মুথ না হলে হারমোনিক্স কম্পোনেন্ট বাড়ে। তাহলে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং হলো হারমোনিক্স কমানোর জন্য কার্যকরী ভূমিকা রাখে এবং ওয়েভফর্মটা স্মুথ হয়। তাহলে সঠিক উত্তর হবে সি দাগ। আর সেভিং ইন কপার যেটা বলেছে বি দাগ, তার পাশে লিখে রাখো শর্ট পিস কয়েলের জন্য ওটা ভ্যালিড। যদি বলতো শর্ট পিস কয়েলে সেভিং কপার হয়, হ্যাঁ সেটা হতো, তাহলে সেজন্য বি ফর বয়ের পাশে লিখে রাখো শর্ট পিস কয়েল। আর ডি ফর ডগ যেটা লেখা আছে রিডিউস হারমোনিক, ওর পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো শর্ট পিস কয়েল। পরের কোশ্চেনটা দেখো 67 দাগ 66 দাগে, তাহলে সঠিক উত্তর সি দাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 67 দাগে ইন লার্জ অল্টারনেটার্স, লার্জ অল্টারনেটার্স কথাটা নিচে দাগ দাও। দ্য ফিল্ড ওয়াইন্ডিং, ফিল্ড ওয়াইন্ডিং কথাটা নিচে দাগ দাও ইজ প্লেসড অন দ্য স্টেটর নাকি রোটর নাকি বোথ স্টেটর অ্যান্ড রোটর নাকি নাইদার স্টেটর নট রোটর।
সঠিক উত্তর হবে এখানকার অপশন অনুসারে রোটর, কারণ লার্জ অল্টারনেটরের ক্ষেত্রে অবশ্যই রোটেটিং পার্টে ফিল্ড রাখতে হয় আর স্টেশনারি পার্টে আর্মেচার রাখতে হয়। তাহলে স্টেটর যেটা বলেছে এ দাগ, তার পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো আর্মেচার। 68 দাগের কোশ্চেনটা দেখো, কনসিডার দ্য ফলোইং ইএমএফ, রিভার্সাল, এমএমএফ আর ডিরেক্ট। হুইচ মেথডস among these are for the determination of voltage regulation? ভোল্টেজ রেগুলেশন কথাটা নিচে দাগ দাও। অফ অ্যান অল্টারনেটরের ভোল্টেজ রেগুলেশন বের করার পদ্ধতিগুলো কী কী? ইএমএফ মেথড, এমএমএফ মেথড 1 and 3 এর ক্ষেত্রে সঠিক। ডিরেক্ট এবং রিভার্সাল এই দুটো কোনো পদ্ধতির নাম না, সেজন্য ওটা উত্তর হবে না, সেটা আছে ডি ফর ডগে, সেজন্য সঠিক উত্তর হবে ডি ফর ডগ 1 and 3 অনলি। পরের কোশ্চেনটা দেখো, ইন এ সিনক্রোনাস মেশিন হোয়েন এক্সাইটেশন ইজ ইনক্রিজড কথাটা নিচে দাগ দাও। দেন ফিল্ড কারেন্ট ইনক্রিজ নাকি ফিল্ড কারেন্ট ডিক্রিজ নাকি আর্মেচার কারেন্ট ইনক্রিজ নাকি বোথ ফিল্ড কারেন্ট অ্যান্ড আর্মেচার কারেন্ট ইনক্রিজ? দেখো, যখন এক্সাইটেশন বাড়ানো হবে, এক্সাইটেশন বাড়ানো মানে ফিল্ডের কারেন্ট বাড়ানো, তাহলে ফিল্ডের কারেন্ট বাড়লো। এবার ফিল্ডের কারেন্ট যদি বেড়ে যায়, ফিল্ডের কারেন্টের সঙ্গে ফ্লাক্স সমানুপাতিক। আমরা জানি ইজি সমান 5Zn/60 ইন্টু P/A। তাহলে ফিল্ডের কারেন্ট বাড়লো, ফিল্ডের ফ্লাক্স বাড়লো, জেনারেটেড ইএমএফ বেড়ে গেল। তাহলে জেনারেটেড ইএমএফ সেটা আমরা আর্মেচারে পাই, তাহলে আর্মেচারের কারেন্টও বাড়লো, ফিল্ডের কারেন্টও বাড়লো, সেটা আছে ডি ফর ডগে, বোথ ফিল্ড অ্যান্ড আর্মেচার কারেন্ট ইনক্রিজ। তাহলে ডি ফর ডগ সঠিক উত্তর। পরের কোশ্চেনটা দেখো, ইফ দ্য নো লোড ভোল্টেজ, নো লোড কথাটা নিচে দাগ দাও, ভোল্টেজ অফ এ 3 phase 440 volt 50 Hz alternator is 495 volt, then its voltage regulation কথাটা নিচে দাগ দাও ইজ ড্যাশ। ভোল্টেজ রেগুলেশন সমান নো লোড মাইনাস ফুল লোড বাই ফুল লোড, এই মানটা বসিয়ে করে দিলেই হয়ে যাবে। করে দেওয়া আছে, দেখে নাও। সঠিক উত্তর 12.5%। 71 দাগের কোশ্চেনটা দেখো, শর্ট পিস কয়েল কথাটা নিচে দাগ দাও। আর ডেলিবারেটলি ইউজ ইন অ্যান অল্টারনেটর বিকজ ড্যাশ। দেখো, মনে রাখার নিয়ম বলেছিলাম, শর্ট পিস কয়েল হারমোনিক শর্ট, ফুল পিস কয়েল হারমোনিক্স ফুল। তাহলে শর্ট পিস কয়েলে হারমোনিক্স কমাতে সাহায্য করে এবং ফুল পিস কয়েলে হারমোনিক্স বাড়তে সাহায্য করে। তাহলে এখানে শর্ট পিস কয়েল আর ডেলিবারেটলি ইউজড ইন দ্য অল্টারনেটর বিকজ ড্যাশ। এটাকে কি বলছে? দে ইমপ্রুভ দ্য ওয়েভফর্ম অফ দ্য জেনারেটেড ইএমএফ। হ্যাঁ, শর্ট পিস কয়েলের হারমোনিক্স কম্পোনেন্ট কমে, ফলে ওয়েভফর্মটা স্মুথ হয়, এই কথাটা সঠিক আছে। বিদাগে দে সেভ কপার অফ এন্ড কানেকশন, শেষের প্রান্তের দিকের কানেকশানগুলোতে টার্ন সংখ্যা কমিয়ে দেওয়া হয়, সবগুলো জায়গায় ওয়াইন্ডিং পাকানো হয় না, তবেই ওর নাম শর্ট পিস কয়েল হয়। তাহলে কপার সেভিং করতে এর ভূমিকা অনস্বীকার্য। তাহলে বি ফর বয়স সঠিক আছে। সি দেয় কি বলছে? এডি কারেন্ট অ্যান্ড হিস্টেসিস লসেস আর রিডিউসড দেয়ার বাই ইনক্রিজিং দ্য এফিসিয়েন্সি। হ্যাঁ, এডি কারেন্ট লস এবং হিস্টেসিস লস দুটোই কমায়। কেন কমায়? দেখো, শর্ট পিস কয়েলে হারমোনিক্স কম্পোনেন্ট কমে বলে এফেক্টিভ ফ্রিকোয়েন্সি কমে গেল, আর এফেক্টিভ ফ্রিকোয়েন্সি কমে গেল বলে এডি কারেন্ট লস এবং হিস্টেসিস লস কমে যায়। কারণ আমরা জানি পি এডি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এফ স্কয়ার আর পি হিস্টেসিস ডিরেক্টলি প্রপোর্শনাল টু এফ। তাহলে ফ্রিকোয়েন্সি কমার কারণে হারমোনিক্স কমলে এফেক্টিভ ফ্রিকোয়েন্সি কমলে হিস্টেসিস এবং এডি কারেন্ট লস কমে। তাহলে সেই জন্যে সিদার কথাটাও সঠিক আছে। তাহলে সবগুলোই সঠিক আছে, সেই জন্য ডিফল্ট ডগ সঠিক উত্তর। 172 দাগের কোশ্চেনটা কেটে দাও। 173 দাগের কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। ইফ দ্য অল্টারনেটর ইজ ওভার এক্সাইটেড কথাটা নিচে দাগ দাও, and it delivers reactive power in the infinite bus কথাটা নিচে দাগ দাও। Then under this condition the alternator is operating at a lagging power factor, নাকি the alternator is operating both lagging and leading power factor, নাকি alternator is operating in unity power factor, নাকি the alternator is operating at a lagging power factor। দেখো, ওভার এক্সাইটেড বলে দিয়েছে এবং এখানে অল্টারনেটর বলেছে, নট মোটর। ওভার এক্সাইটেড কন্ডিশনে মানে সিনক্রোনাস মোটর ওভার এক্সাইটেড কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টর কারেকশন বা ফেজ মডিফায়ার হিসেবে কাজ করে। তার মানে ওখানে লিডিং দেবে। তাহলে মোটর যদি লিডিং দেয়, জেনারেটর কি দেবে? ঠিক তার উল্টোটা। তাহলে দ্য অল্টারনেটর ইজ অপারেটিং এট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে এ দাগ হবে। আর দেখো, বি দাগ ভুল আছে। সি দাগ কি বলছে? অল্টারনেটর ইজ অপারেটিং ইন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ইউনিটি না, ইউনিটি তখনই দিত যদি ওভার এক্সাইটেড না বলে নর্মাল এক্সাইটেশন বলতো তখন। তাহলে সেই জন্য সি দাগের পাশে ওই ইউনিটির নিচে দাগ দাও, আর সাইডে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো নর্মাল এক্সাইটেশন। 100% এক্সাইটেশন বা নর্মাল এক্সাইটেশন হলে সেই ক্ষেত্রে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর প্রোভাইড করে।
ওভার এক্সাইটেড হলে ল্যাগিং এবং আন্ডার এক্সাইটেড হলে লিডিং পাওয়ার ফ্যাক্টর প্রোভাইড করে। ডি ফর ডাই কি বলছে, তো অল্টারনেটর ইজ অপারেটিং অ্যাট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর। লিডিং কথাটা নিচে দেখ দাও, লিডিং তখনই উত্তর হতো যদি আন্ডার এক্সাইটেড বলতো, তাহলে ডি ফর ডগের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখবো আন্ডার এক্সাইটেড। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে এ দেখ। 74 দাগের কোশ্চেনটা দেখো, হাউ ডাজ দ্য সিনক্রোনাস কন্ডেন্সার, সিনক্রোনাস কন্ডেন্সার কথাটা নিচে দাগ দাও, ওয়ার্ক আন্ডার হেভি লোড। তাহলে কি বলছে, হাউ ডাজ দ্য সিনক্রোনাস কন্ডেন্সার, সিনক্রোনাস কন্ডেন্সার কথাটা নিচে দাগ দাও, ওয়ার্ক আন্ডার হেভি লোডস। হেভি লোডে সিনক্রোনাস কন্ডেন্সার কিভাবে কাজ করে, অ্যাট ইট ওয়ার্ক অ্যাজ এ ভার জেনারেটর। হ্যাঁ, সিনক্রোনাস কন্ডেন্সার বা ফেজ মডিফায়ার হেভি লোডে ভার জেনারেটর হিসেবে এই কাজ করে। কিভাবে ভার জেনারেটর, ওভার এক্সাইটেড করলে, ভার মানে কেভিএআর, তার মানে যদি তোমার পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং থাকে সেটাকে লিডিং করার জন্যই ওভার এক্সাইটেড কন্ডিশনে আমরা সিনক্রোনাস মোটরকে ভার জেনারেটর বা ফেজ মডিফায়ার হিসেবে ব্যবহার করি। তাহলে এ দাগের কোশ্চেনটাই সঠিক উত্তর হবে। বাকি অপশনগুলো পড়ে দেখো, সবগুলো ভুল আছে। 75 দাগের কোশ্চেনটা দেখো, ইন অ্যান এসি মেশিন দ্য ভ্যালু অফ দ্য ভোল্টেজ জেনারেটেড ডাজ নট ডিপেন্ড আপন ড্যাশ, ডাজ নট ডিপেন্ড কথাটা নিচে দাগতো। তাহলে কি বলছি, ইন অ্যান এসি মেশিন দ্য ভ্যালু অফ দ্য ভোল্টেজ জেনারেটেড ডাজ নট ডিপেন্ড অন ড্যাশ। এ দাগে দ্য স্পিড অ্যাট হুইচ দ্য কয়েল অর ম্যাগনেটিক ফিল্ড রোটেট, নাকি দ্য স্ট্রেংথ অফ দ্য ফিল্ড, নাকি ইনডিউসড কারেন্ট, নাকি দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল। দেখো, in an AC machine the value of the voltage generated does not depend upon dash. AC মেশিনের ভোল্টেজ জেনারেটটা কার উপর নির্ভর করে না, দ্য ইনডিউসড কারেন্ট, ইনডিউসড কারেন্টের উপর নির্ভর করে না। সঠিক উত্তর এখানকার অপশনের সাথে সিধা। দেখো নিচে লেখা আছে ইজিক্যাল টু বিএলভি সাইন থিটা, এই ফর্মুলা থেকে ওই জিনিসগুলো পেয়ে যাবে। বি এর উপর নির্ভর করে, ভি এর উপর নির্ভর করে, এল এর উপর নির্ভর করে, সাইন ডেল্টার উপর নির্ভর করে, কিন্তু ইনডিউসড কারেন্টের উপর নির্ভর করে না, সেজন্য সঠিক উত্তর সিধা হবে। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলছে, 76 দাগে 8 পোল কথাটা নিচে দাগ দাও, 3 ফেজ অল্টারনেটর ড্রিভেন এট স্পিড অফ 750 rpm। দেখো, একটা অল্টারনেটরের কাজ কি, এসি পাওয়ার জেনারেশন করা। তাহলে আমরা জানি 2 পোলে 3000 rpm, 4 পোলে 1500 rpm, 6 পোলে 1000 rpm, 8 পোলে 750 rpm, এটা 50 হার্জের ক্ষেত্রে দেয়। তাহলে এখানে 750 rpm ঘুরছে এবং পোল সংখ্যা 8ই আছে। তাহলে এখানে আমরা সেখান থেকে জেনারেটেড ইএমএফ আকারে আমরা 50 হার্জ জেনারেটেড ইএমএফ পাবো। তাহলে 50 হার্জ জেনারেটেড ইএমএফ, সেটা আবার পাওয়ার সাপ্লাই দিচ্ছে কাকে, 6 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর। তাহলে 6 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটরকে দিচ্ছে 50 হার্জ। তাহলে 50 হার্জের ক্ষেত্রে 2 পোল হলে 3000 rpm, 4 পোল হলে 1500 rpm, 6 পোল হলে 1000 rpm। তাহলে 1000 rpm এই ক্ষেত্রে সিনক্রোনাস স্পিড হবে। তার মানে অল্টারনেটরটা 1000-এর থেকে, ইন্ডাকশন মোটরটা 1000-এর থেকে স্লিপ পরিমাণ কম স্পিডেই চলবে। ইফ দ্য স্লিপ অফ দ্য মোটর অ্যাট ফুল লোড ইজ 2%, যদি স্লিপের মান 2% হয়, দ্য ফুল লোড স্পিড অফ দ্য মোটর, তাহলে 1000 থেকে সামান্য কম, কি হারে কম, 2% হারে কম। তাহলে 100-তে কম 2, 1000-এ কম 20। তাহলে 1000 থেকে 20 কম হল, মানে তাহলে বিয়োগ দিয়ে দাও, তাহলে 980। তাহলে সঠিক উত্তর এ দেখ। এটা হলো শর্টকাট। আর বইয়ের ভাষায় যদি করতে চাও টাইম বেশি লাগবে। তাহলে কি বললাম, প্রথম থেকে বলছি, আমরা এমনি মুখস্থ গদি আছে, 2 পোল 3000 rpm, 4 পোল 1500 rpm, 6 পোল 1000 rpm, 8 পোল 750 rpm। এখানে 750 rpm এই ঘুরছে এবং 8খানা পোল আছে। তাহলে অল্টারনেটরের জেনারেটেড ইএমএফের ফ্রিকোয়েন্সি 50 হার্জ হবে। সেই 50 হার্জ জেনারেটেড ইএমএফের ফ্রিকোয়েন্সি হলো অল্টারনেটরের ইনপুট হবে। তাহলে অল্টারনেটর বলছি, ইন্ডাকশন মোটরের ইনপুট হবে। তাহলে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে 50 হার্জ যদি সাপ্লাই ফ্রিকোয়েন্সি হয়, তাহলে 2 পোলের ক্ষেত্রে 3000 rpm, 4 পোলের ক্ষেত্রে 1500 rpm, 6 পোলের ক্ষেত্রে 1000 rpm হবে সিনক্রোনাস স্পিড। তাহলে এই ক্ষেত্রে 1000 rpm সিনক্রোনাস স্পিড হবে। সিনক্রোনাস স্পিডের থেকে স্লিপের পরিমাণ কম স্পিডে করে সেই পার্সেন্টেজ হারে বাদ দিলেই আমি রোটর স্পিড পেয়ে যাবো। তাহলে 2% স্লিপের মান, তাহলে 2% কম গতিতে চলে, তাহলে 100-তে কম করে 2 rpm-এ, তাহলে 1000-এ কম করে 20 rpm-এ। তাহলে 1000 থেকে 20 বাদ দিলে 980 থাকে। তাহলে সঠিক উত্তর এ দেখ। 777 দাগের কোশ্চেনটা দেখো, দ্য রেগুলেশন কথাটা নিচে দেখো, অফ দ্য অল্টারনেটর ফর এ পাওয়ার ফ্যাক্টর অফ 0.8 ল্যাগিং কথাটা নিচে দাগ দাও, ইজ সিমিলার টু দ্য ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, নাকি নট পসিবল, নাকি সিমিলার টু দ্যাট অফ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, না গ্রেটার দ্যান দ্যাট অফ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। সঠিক উত্তর হবে ডি ফর ডগ,
গ্রেটার দ্যান ইউনিটি পাওয়ার ফ্যাক্টর কেন, এখানে 0.8 ল্যাগিং বলেছে, সেই জন্য ল্যাগিংয়ে পজিটিভ রেগুলেশন হয়, সেই জন্য গ্রেটার দ্যান দ্যাট অফ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা জানি যতটুকু ল্যাগিং হবে ওখানে শুধুমাত্র রেজিস্টিভ ড্রপ হয়, কিন্তু ল্যাগিংয়ের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপের পরিমাণ আরও বেশি হয়, কারণ আমরা জানি ল্যাগিং সব থেকে বেশি ভোল্টেজ ড্রপ করতে পারে, আর ভোল্টেজ রাইজ করার ক্ষমতা একমাত্র লিডিংয়ের আছে। তাহলে সেই জন্য এখানকার অপশন অনুসারে সঠিক উত্তর হবে ডিফার ডগ। পরের কোশ্চেনটা দেখো 78 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য প্রাইম মুভার অফ অ্যান অল্টারনেটর সাপ্লাইং লোড অ্যাট অ্যান ইনফাইনাইট বাস কথাটা নিচে দাগ দাও, ইজ সাডেনলি শাটডাউন কথাটা নিচে দাগ দাও, দেন ইট উইল স্টপ। তাহলে কি বলছে, ইফ দ্য প্রাইম মুভার অফ অ্যান অল্টারনেটর সাপ্লাইং লোড টু অ্যান ইনফাইনাইট বাস মানে প্যারালাল অপারেশন করা হচ্ছে যে বাসবারের সঙ্গে, সেটার কথা বলছে। ইজ সাডেনলি শাটডাউন, তাহলে প্রাইম মুভার অল্টারনেটরকে কি বলছে, ইফ দ্য প্রাইম মুভার অফ অ্যান অল্টারনেটর সাপ্লাইং লোড টু অ্যান ইনফাইনাইট বাস ইজ সাডেনলি শাটডাউন, দেন কি হবে, সঠিক উত্তরটাকে দেখে নাও। ডিফল্ট ডগ সঠিক উত্তর হবে। রিলেটেড করছেন আগের দিনও আমরা পড়েছি। কন্টিনিউ টু রান অ্যাট সিনক্রোনাস মোটর ইন দ্য সেম ডিরেকশন। দেখো এই ক্ষেত্রে সিনক্রোনাস মোটর হিসেবে সেম ডিরেকশনে ঘুরবে। এই ক্ষেত্রে গল্পটা হলো, এটা নর্মালি সেলিয়েন্ট পোল অল্টারনেটরের ক্ষেত্রে এটা হয়, নন সেলিয়েন্ট পোলের ক্ষেত্রে এক্সাইটেশন অবশ্যই দরকার হয়, কারণ সেলিয়েন্ট পোল অল্টারনেটরের ক্ষেত্রে রোটরের পোল ফেসে ড্যাম্পার বার থাকে, সেই জন্য এটা হয়। তাহলে ডিফার ডগ সঠিক উত্তর আছে। 79 দাগের কোশ্চেনটা দেখো, এখানে কোনো কিছু উল্লেখ করেনি বলে সেলিয়েন্ট পোল ধরে নিতে হয়, সেই জন্য ডিফার ডগ উত্তর, বাকি অপশনগুলো ভুল আছে। 79 দাগের কোশ্চেনটা দেখো, দ্য নমিনাল ইম্পিডেন্স কথাটা নিচে দাগ দাও, অফ এ 22 MVA 11 কিলোভোল্ট অল্টারনেটর ইজ ড্যাশ। দেখো নমিনাল ইম্পিডেন্স মানে হলো, আমরা জানি P = V²/R, তাহলে R = V²/P, তাহলে তারই মডিফিকেশন ফর্ম হলো, আর এর জায়গা হলো ইম্পিডেন্স মানে জেড, যেহেতু এসি কারেন্টের জন্য, আর ভোল্টেজের জায়গা হলো KV² / MVA, এটা ফর্মুলা। দেখো কিলো মানে কত, 10⁻³ তার স্কোয়ার করলে 10⁻6 হয়ে যায়, তাহলে 10⁻6 ওখানে করেছি, সেজন্য এখানে 10⁻6 করতে হবে বলে মেগা কথাটা আসছে। আর ভোল্ট অ্যাম্পিয়ার, আর উপরের ভোল্ট। তাহলে আলটিমেটলি গল্পটা কি হবে, গল্পটা হলো এখানে 11 × 11 / 22, তাহলে 5.5 ওহম। সঠিক উত্তর হবে ডিফার ডগ। 80 দাগের কোশ্চেনটা দেখো, ইন অল্টারনেটরস দ্য রোটর অফ দ্য ভেক্টর সাম অফ দ্য ইন অল্টারনেটর দ্য রেশিও অফ ভেক্টর সাম কথাটা নিচে দাগ দাও, অফ দ্য ইনডিউসড EMFs পার কয়েল টু দ্য অ্যারিথমেটিক সাম কথাটা নিচে দাগ দাও, অফ দ্য ইনডিউসড EMF পার কয়েল ইজ ডিফাইন্ড অ্যাজ ড্যাশ। এটাকেই পিস ফ্যাক্টর বলে, এটা হলো ডেফিনেশন, সাইডে লিখে রাখতে পারো ডেফিনেশন কথাটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 80 দাগের কোশ্চেনটা। 81 দাগ কেটে দাও। 82 দাগের কোশ্চেনটা, ইন অর্ডার টু মেক কনসেন্ট্রিক ওয়াইন্ডিং কথাটা নিচে দাগ দাও, ইন অ্যান অল্টারনেটর দ্য নাম্বার অফ স্লটস ইজ ইকুয়াল টু 3 times দ্য নাম্বার অফ কয়েলস, নাকি দ্য নাম্বার অফ স্লট ইজ ইকুয়াল টু দ্য টুয়াইস দ্য নাম্বার অফ কয়েল। সঠিক উত্তর হবে বি ফর বয়। In order to make concentric winding in the alternator, the number of slots is equal to the twice the number of coils. এই যাবে আর এই আসবে, যাওয়ার আসা মিলে দুটো হয়, তো সেই জন্য ওটা বি ফর বয় সঠিক উত্তর হবে। পরের পৃষ্ঠা দেখো, ছবি আছে, ছবিটা দেখলে বুঝতে পারবে। 83 দাগের কোশ্চেনটা কেটে দাও। 84 দাগের কোশ্চেনটা দেখো কি বলছে, দ্য মোটর জেনারেটর সেট ইউজড ফর প্রোভাইডিং ভেরিয়াস ফ্রিকোয়েন্সি এসি সাপ্লাই কনসিস্ট অফ এ 3-phase 10 পোল কথাটা নিচে দাগ দাও, সিনক্রোনাস মোটর and a 24 poles কথাটা নিচে দাগ দাও, 3-phase synchronous generator. The motor generator set is fed from a 25 Hz 3-phase AC supply, 25 Hz কথাটা নিচে দাগ দাও, determine the frequency of the generated
ভোল্টেজ অফ দ্য সিনক্রোনাস জেনারেটর। সিনক্রোনাস জেনারেটরের জেনারেটর ইএমএফ এর কথাটা জানতে চাইছে কতটা হবে। তো দেখো এখানে কোশ্চেনের ভেতর দেখো, দ্য মোটর জেনারেটর সেট used for providing various frequency AC supply consisting of a 3-phase 10-pole synchronous motor and a 24-pole 3-phase synchronous generator. The motor generator set is fed from the 25 Hz. তাহলে গল্প হলো কি, জেনারেটর আর মোটর দুজনই একসঙ্গে আছে। 25 হার্জ ওয়ালা একটা মোটর সে চলছে যে আরপিএম এ, তার সঙ্গে মেকানিক্যালি কাপেল করা একটা জেনারেটর। তাহলে দুজনেই সেম স্পিডে ঘুরছে, কারণ কি আমরা কাপেল করে দিয়েছি তো মেকানিক্যালি। তাহলে দুজনের সিনক্রোনাস স্পিডটা সেম আছে। তাহলে আমরা জানি এনএস সমান 120 f/p। তাহলে দুটো ক্ষেত্রে এনএস সেম আছে। তাহলে 120 f ইজিক্যাল টু 120 f/p ইজিক্যাল টু 120 f/p। তাহলে এবার 120 আমি কেটে দিলাম। এবার বাকি মানটা বসাও। প্রথম ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে জেনারেটর নিচ্ছিল, জেনারেটর বলছে মানে সিনক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর যা বলো, সরি মোটর আছে 25 হার্জ সাপ্লাই দিচ্ছিলাম। ওই যে মোটরে 25 হার্জ সাপ্লাই দেওয়া আছে এবং সেটা ছিল 10 পোল। 120 কিন্তু প্রথমেই রেশিও যেহেতু সেজন্য কেটে দিলাম। এবার ফ্রিকোয়েন্সি আমার f2 বের করতে হবে, আর পোল সংখ্যা আমাকে বলেছে 24। তাহলে 10 f2 ইজিক্যাল টু 24 ইন্টু 25, f2 ইজিক্যাল টু ডিভাইডেড বাই 10। 5 5 25, 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 5 12 60, তাহলে 60 হার্জ। তাহলে সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে ডিফল্ট ডগ। 85 দাগের কোশ্চেনটা দেখো, দ্য এভারেজ ইএমএফ কথাটা নিচে দাগ দাও। পার কন্ডাক্টর ইন অ্যান অল্টারনেটর ইজ ড্যাশ। এভারেজ ইএমএফ এই দেখো নিচে করে দেওয়া আছে, ফর্মুলা জাস্ট বসাতে হবে। সঠিক উত্তর ডিফল্ট ডগ হবে, বাকিটুকু মুখস্থ করে ফেলো। 86 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্মেচার রিয়াকশন কথাটা নিচে দাগ দাও। এফেক্ট কজেস ফ্লাক্স টু রিডিউস হোয়েন ড্যাশ। ডিক্রিজিং টর্ক নাকি ইনক্রিজিং টর্ক নাকি ইনক্রিজিং কারেন্ট নাকি বোথ ইনক্রিজিং টর্ক অ্যান্ড ইনক্রিজিং কারেন্ট। দেখো আর্মেচার রিয়াকশন কথাটা নিচে দাগ দাও। এফেক্ট কজেস ফ্লাক্স টু রিডিউস উইথ ড্যাশ। ডিক্রিজিং টর্ক, ইনক্রিজিং কারেন্ট, বোথ ইনক্রিজিং টর্ক অ্যান্ড ইনক্রিজিং কারেন্ট। সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে সি দাগই হবে, ইনক্রিজিং কারেন্ট। দেখো আর্মেচার রিয়াকশন কাকে বলে? আর্মেচারের ভেতরে কারেন্ট ফ্লোর জন্য আর্মেচারে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেটা মেইন ম্যাগনেটিক ফিল্ডের উপর যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে আর্মেচার রিয়াকশন বলে। এবার আর্মেচার কারেন্ট ভ্যারি করবে, আর্মেচারের ফ্লাক্স ভ্যারি করবে আর্মেচারের কারেন্টের উপরে, তাহলে সেই জন্য ইনক্রিজিং কারেন্ট। সঠিক উত্তর সি দেখাবে। যত বেশি পরিমাণে আমি লোডে কারেন্ট সাপ্লাই দেবো সেটা আর্মেচার হয়ে যাবে, তাহলে আর্মেচারের কারেন্ট লোড বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে, ফলে আর্মেচার রিয়াকশনটাও বাড়ে, তাহলে ইনক্রিজিং কারেন্ট। সঠিক উত্তর সি দেখাবে। 87 দাগের কোশ্চেনটা কেটে দাও। 88 দাগে কি বলছে? এফিসিয়েন্সি কথাটা নিচে দাগ দাও। অফ দ্য অল্টারনেটর হ্যাভিং পাওয়ার রেটিং অফ 1000 মেগাওয়াট অর অ্যাভোভ ইজ অফ দ্য অর্ডার অফ ড্যাশ। কি বলছে? দ্য এফিসিয়েন্সি কথাটা নিচে দাগ দাও। অফ দ্য অল্টারনেটর হ্যাভিং পাওয়ার রেটিং অফ 1000 মেগাওয়াট অর অ্যাভোভ ইজ দ্য অর্ডার অফ ড্যাশ। দেখো যত বড় পাওয়ার জেনারেশন স্টেশন হয় তত এফিসিয়েন্সির লেভেলটা হাই হয়। তাহলে এফিসিয়েন্সির লেভেলটা 1-এর খুব কাছাকাছি যেটা যাবে সেটাই সঠিক উত্তর হবে। বাকি অপশনগুলো দেখো 0.99 ডি ফর ডগে আছে, সি দাগে আছে 0.9 মানে 100 দিয়ে গুণ করে দাও না, 90% এফিসিয়েন্সি তো অত কম হয় না। তাহলে সেই জন্য এখানকার অপশন হিসেবে ডিফল্ট ডগের সঠিক উত্তর হবে 0.99, কারণ এফিসিয়েন্সিটা বড় অল্টারনেটরের ক্ষেত্রে অনেক হাই হয়। পরের কোশ্চেনটা কেটে দাও। 89 দাগ, 90 দাগও কেটে দাও, 91 কেটে দাও, 92 দাগে চলে আসো। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি কথাটা নিচে দাগ দাও। অফ দ্য জেনারেটেড ইএমএফ ইন এ
সিক্স পোল কথাটা নিচে দাগ দাও, অল্টারনেটর রানিং ইন 1200 RPM, 1200 RPM কথাটা নিচে দাগ দাও। তাহলে কি বলছে, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি কথাটা নিচে দাগ দাও অফ দ্য জেনারেটেড ইএমএফ ইন এ সিক্স পোল কথাটা নিচে দাগ দাও, অল্টারনেটর রানিং অ্যাট 1200 RPM। সিনক্রোনাস স্পিড বলেছে 1200 RPM, পোল সংখ্যা বলেছে 6 পোল, 6 0 12 10 তাহলে 60 হার্জ। তাহলে সঠিক উত্তর ডি ফর ডগ। 93 দাগের কোশ্চেনে দেখো, ইন কেস অফ টু লেয়ার কথাটা নিচে দাগ দাও, ওয়াইন্ডিং ইন স্টেটর অফ অল্টারনেটর ইজ স্লট ইন স্টেটর কন্টেইনিং 2 কয়েল সাইড নাকি 4 কয়েল সাইড নাকি 1 কয়েল সাইড না 3 কয়েল সাইড। দেখ একটুখানি আগে আমরা করেছিলাম, সঠিক উত্তর হবে 2 কয়েল সাইড। একটুখানি আগে কোথাও একটা জায়গায় করেছি। খুঁজতে যে সময় নষ্ট করে লাভ নেই। সঠিক উত্তর এ দেখা হবে, মুখস্থ করতে হবে। 94 দাগের কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু কথাটা নিচে দাগ দাও উইথ রেসপেক্ট টু শর্ট পিচ কয়েল কথাটা নিচে দাগ দাও ইন অল্টারনেটর। দে হ্যাভ কপার অফ এন্ড কানেকশনস নাকি দে ইমপ্রুভ দ্য ওয়েভফর্ম অফ দ্য জেনারেটেড ইএমএফ নাকি দে প্রডিউসড হাই ডিস্ট্রিবিউটিং হারমোনিক্স নাকি এডি কারেন্ট এবং হিস্টেসিস লস আর রিডিউসড। দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু কথাটা নিচে দাগ দাও, কোন বক্তব্যটা সঠিক নয় উইথ রেসপেক্ট টু শর্ট পিচ কয়েল কথাটা নিচে দাগ দাও ইন অল্টারনেটরের ক্ষেত্রে শর্ট পিচ কয়েলের ক্ষেত্রে কোন বক্তব্যটা সঠিক না। এ দেয় কি বলছে, দে হ্যাভ কপার অফ এন্ড কানেকশনস, দে সেভ কপার অফ এন্ড কানেকশনস। হ্যাঁ, কপার সেভস করে, কারণ আমরা জানি শর্ট পিচ কয়েলে শর্ট করা হয়, ওয়াইন্ডিংগুলো একটু কম পাকানো হয় শেষের দিকের কানেকশনগুলো। তাহলে সেক্ষেত্রে কপারের ওয়াইন্ডিং কম পাকানোতে কপার কম লাগে, তাহলে কপার সেভ হয়। এই দাগের বক্তব্যটা সঠিক আছে বলে উত্তর হলো না। দে ইমপ্রুভ দ্য ওয়েভফর্ম অফ দ্য জেনারেটেড ইএমএফ, হ্যাঁ ওয়েভফর্মটাকে ইমপ্রুভ করে, কারণ কি আমরা জানি শর্ট পিচ কয়েল হারমোনিক শর্ট করে বা কমায়। তাহলে বি দাগের বক্তব্যটাও সঠিক আছে বলে উত্তর হলো না। সি দাগে কি বলছে, দে প্রডিউসেস হাই ডিস্ট্রিবিউটিং হারমোনিক। হ্যাঁ, হারমোনিক্স প্রডিউস করে না, হারমোনিক্স রিডিউস করে। তাহলে সেই জন্য এই সি দাগের বক্তব্যটা ভুল আছে, আর আমাদের ভুল বের করতে বলেছে বলে সি দাগ সঠিক উত্তর। ওখানে যেটা প্রডিউস লিখেছে না, প্রডিউসের নিচে দাগ দাও আর সাইডে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখো রিডিউস। যদি রিডিউস বলতো তাহলে সঠিক হতো, তাহলে উত্তর হতো না। এখানে প্রডিউস বলেছে, প্রডিউস ভুল আছে, সেজন্য ওটা সঠিক উত্তর। আর ডি দাগে কি বলছে, রিডিউস না এডি কারেন্ট অ্যান্ড হিস্টেসিস লসেস আর রিডিউস। দেখো যেহেতু হারমোনিক্স কম্পোনেন্ট কমায় বলে এফেক্টিভ ফ্রিকোয়েন্সি কমে, আর আমরা জানি ফ্রিকোয়েন্সির সঙ্গে এডি কারেন্ট লস স্কয়ার টার্মের ডিরেক্টলি প্রপোর্শনাল আর হিস্টেসিস লস ডিরেক্টলি প্রপোর্শনাল ফ্রিকোয়েন্সির সঙ্গে। তাহলে এই ফ্রিকোয়েন্সি এফেক্টিভ ফ্রিকোয়েন্সি হারমোনিক্স কমে বলে কমে যায়, সেজন্য হিস্টেসিস এবং এডি কারেন্ট লস দুটোই কমে। তাহলে এডি কারেন্ট অ্যান্ড হিস্টেসিস লস আর রিডিউসড কথাটাও সঠিক আছে, সেজন্য ওটা উত্তর হলো না। ডি ফর ডগের পাশে একটা অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখতে পারো, ডিউ টু রিডিউসড হারমোনিক অ্যান্ড ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কমায়, হারমোনিক কমে, সেই জন্য এডি কারেন্ট লস হিস্টেসিস লস দুটো কমে যায়। 95 দাগের কোশ্চেনটা কেটে দাও। 96 দাগের কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। দ্য নাম্বার অফ ইলেকট্রিক্যাল ডিগ্রি প্রডিউস passes through in on revolution কথাটা নিচে দাগ দাও of a 6 pole synchronous alternator is dash। 6 pole কথাটা নিচে দাগ দাও। তাহলে নাম্বার অফ ইলেকট্রিক্যাল ডিগ্রি passes through an on revolution। দেখো জিনিসটা হলো এরকম, এই একটা পোল, তাহলে পোল তো জোড়ায় হয়, এই দুটো পোল আছে, এই এক পাক ঘুরলো, তাহলে একটা পোল 360 ডিগ্রি ঘুরলো, তাহলে দুটো পোল মিলে কত ঘুরলো ইন্টু 2। এখানে কতগুলো আছে, 6 পোল।
সরি ভুল বললাম, কি আছে নাম্বার অফ ইলেকট্রিক্যাল ডিগ্রি, ও এটা থিটা ইলেকট্রিক্যাল এন্ড থিটা মেকানিক্যালের এই ফর্মুলা দিয়ে আমরা করে দিতে পারবো। নাম্বার অফ পেয়ার অফ পোল, এটা হচ্ছে আলটিমেট গল্প, নাম্বার অফ পেয়ার অফ পোল ইন্টু থিটা মেকানিক্যাল। থিটা ইলেকট্রিক্যাল সমান সমান থিটা মেকানিক্যাল ইন্টু পেয়ার অফ পোল। মান বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে। থিটা ইলেকট্রিক্যাল জানতে চাইছে ইজ ইকুয়াল টু ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি, একটা বিন্দুতে ঘটে 360 ডিগ্রি ইন্টু 6 পোল বাই 2। তাহলে সঠিক উত্তর হবে সি। দেখ নাম্বার অফ পেয়ার অফ পোল দিয়ে গুণ করতে হবে 360কে। পোল হলো 6, পেয়ার অফ পোল মানে 2 দিয়ে ভাগ, তার মানে 3 দিয়ে 360কে গুণ করে যা হবে সেটা উত্তর হবে। 97 দাগের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন কেস অফ অল্টারনেটরস উইথ সিঙ্গেল লেয়ার concentric winding, the number of slots is equal to dash the number of coil। তাহলে কি বলছে, ইন কেস অফ অল্টারনেটরের ক্ষেত্রে উইথ সিঙ্গেল লেয়ার concentric winding the number of slots is equal to dash the number of coil, twice the number of coil। একটুখানি আগে আমরা করলাম না, সেই একই রিলেটেড জিনিস, টুয়াইস। যেহেতু এখানে সিঙ্গেল লেয়ার বলেছে, সিঙ্গেল লেয়ার কথাটা নিচে দাগ দাও। যদি ডাবল লেয়ার বলতো তাহলে ওই টোয়াইসকে আবার 2 দিয়ে গুণ করতে হতো। এই জাস্ট পড়লাম একটুখানি আগে, যে 93 দাগে যে পড়লাম না সেরকম জিনিস। 98 দাগের কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন এ সিনক্রোনাস মেশিন দ্য রোটর স্পিড কথাটা নিচে দাগ দাও বিকামস মোর দেন কথাটা নিচে দাগ দাও দ্য সিনক্রোনাস স্পিড ডিউরিং হান্টিং। দ্য ড্যাম্পিং বার ডেভেলপড সিনক্রোনাস মোটর টর্ক নাকি ডিসি মোটর টর্ক নাকি ইন্ডাকশন মোটর টর্ক নাকি ইন্ডাকশন জেনারেটর টর্ক। কি বলছে, ইন এ সিনক্রোনাস মেশিন দ্য রোটর স্পিড বিকামস মোর দেন ড্যাশ। সিনক্রোনাস মেশিনের ক্ষেত্রে রোটর স্পিড বিকাম মোর দেন সিনক্রোনাস স্পিড ডিউরিং দ্য হান্টিং, ড্যাম্পিং বার ডেভেলপস ড্যাশ। সঠিক উত্তর হবে ডি ফর ডগ, ইন্ডাকশন জেনারেটর টর্ক। দেখো সিনক্রোনাস মোটর সিনক্রোনাস স্পিড থেকে বেশি স্পিডে যদি ঘুরে যায় তাহলে সেই ক্ষেত্রে স্লিপ কী হবে, আমরা জানি স্লিপ এস ইজ ইকুয়াল টু এনএস মাইনাস এনআর বাই এনএস। তাহলে এনএস থেকে এনআর যদি বড় হয়ে যায় তাহলে বিয়োগফলটা নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ হলে স্লিপটা নেগেটিভ হয়ে গেল। তাহলে স্লিপ নেগেটিভ হলে সিনক্রোনাইজিং টর্ক তাকে আবার ফার্দার সিনক্রোনাইজ স্পিডে শিফট করা হবে। তাহলে সেই ক্ষেত্রে ওই এক্সট্রা যে গতিবেগটা, সেই গতিবেগটা পাওয়ার তৈরিতে কাজে লাগবে, সেই জন্য ইন্ডাকশন জেনারেটর টর্ক তৈরি করে স্পিডটাকে কমাবে। তাহলে সিনক্রোনাস মোটর টর্ক যেটা লেখা আছে এ দেখ, তার পাশে একটা আর একজনকে লিখে রাখো ইকুয়াল। যদি রোটর স্পিডটা ইকুয়াল হতো সিনক্রোনাস স্পিডে তার ক্ষেত্রে এ দেখ উত্তর হতো। ডিসি মোটর টর্কের সাথে ডিসির কোনো সম্পর্কই নেই, সেজন্য ওটা কোনোভাবেই কোনো উত্তরের সঙ্গে সম্পর্কযুক্ত না। সিধা কি বলছে, ইন্ডাকশন মোটর টর্ক, সিধা তখনই উত্তর হতো যখন লেস দেন কথাটা সঠিক হতো। তাহলে ইন্ডাকশন মোটর টর্ক ওটা লেস দেন লিখে রাখো সিদাগের পাশে। যদি সিনক্রোনাস স্পিড থেকে লো স্পিডে ঘুরতো তাহলে এনএস থেকে এনআর ছোটো, তাহলে এনএস থেকে এনআর যদি ছোটো হতো তাহলে স্লিপের মানটা আমরা পজিটিভ পেতাম। আমরা জানি টি ইজ ইকুয়াল টু এস ভি স্কোয়ার, তাহলে টি ডিরেক্ট প্রপোর্শনাল টু এস। যদি সিনক্রোনাস স্পিড থেকে রোটর স্পিড বেশি হয় স্লিপ নেগেটিভ হলে টর্কও নেগেটিভ। আর সিনক্রোনাস স্পিড থেকে রোটর স্পিড যদি কম হয় তাহলে স্লিপ পজিটিভ হলে টর্কটা পজিটিভ। তাহলে সেই জন্যে ইন্ডাকশন মোটর টর্কটা লেস দেনের জন্য ভ্যালিড, ইন্ডাকশন জেনারেটর টর্কটা মোর দেনের জন্য ভ্যালিড, আর সিনক্রোনাস মোটর টর্কটা ইকুয়ালের জন্য ভ্যালিড। 99 জায়গার কোশ্চেনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিনক্রোনাস মেশিন উইথ লো ভ্যালু কথাটা নিচে দাগ দাও অফ দ্য শর্ট সার্কিট রেশিও হ্যাজ ড্যাশ। শর্ট সার্কিট রেশিও কথাটা নিচে দাগ দাও গুড স্পিড রেগুলেশন নাকি হায়ার স্টেবিলিটি লিমিট নাকি গুড ভোল্টেজ রেগুলেশন নাকি লোয়ার স্টেবিলিটি লিমিট। সিনক্রোনাস মেশিন উইথ লো ভ্যালু কথাটা নিচে দাগ দাও অফ দ্য শর্ট সার্কিট রেশিও হ্যাজ ড্যাশ। শর্ট সার্কিট রেশিও কথাটা নিচে দাগ দাও লো স্টেবিলিটি লিমিট। সঠিক উত্তর এখানকার অপশন অনুসারে ডি ফর ডগ হবে। দেখো শর্ট সার্কিট রেশিও এসিআর ইনভার্সলি প্রপোর্শনাল টু সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স,
এই নিচে লেখা আছে দেখো ফর্মুলা দিয়ে, এটা মুখস্থ করতে হবে। 200 দাগ আজকে শেষ করছেন। ইফ দ্য ইনপুট অফ এন অল্টারনেটর রিমেইনস আনঅল্টার্ড, আনঅল্টার্ড কথাটা নিচে দাগ দাও, বাট এক্সাইটেশন কথাটা নিচে দাগ দাও, ইজ চেঞ্জড কথাটা নিচে দাগ দাও। দেন হুইচ অফ দ্য ফলোইং উইল নট চেঞ্জ কথাটা নিচে দাগ দাও। তাহলে কি বলছে, ইফ দ্য ইনপুট টু অ্যান অল্টারনেটর রিমেইন আনঅল্টার্ড, যদি ইনপুটটা অল্টারনেটরের ক্ষেত্রে আনঅল্টার্ড থাকে বাট এক্সাইটেশন ইজ চেঞ্জ, এক্সাইটেশন যদি চেঞ্জ হয়ে যায়, দেন হোয়াট উইল বি দ্য হুইচ অফ দ্য ফলোইং উইল নট বি চেঞ্জ। দেখো আমরা জানি অল্টারনেটরের ক্ষেত্রে প্রাইমারির ইনপুট হলো অটপোল কম্পোনেন্ট এবং এক্সাইটেশন হলো রিয়াক্টিভ কম্পোনেন্ট। তা আমার এখানে প্রাইমারির ইনপুটটা সেম আছে, তাহলে সেই জন্য কিলোওয়াটটা সবসময় সেম থাকবে, যেহেতু অটপোল কম্পোনেন্টে কিলোওয়াট। ভেরিয়েশন হবে কোনটা, কেভিএআর রিয়াক্টিভ কম্পোনেন্ট এবং কেভিএ। এক্সাইটেশন যদি বাড়ানো হয় কেভিএ বাড়বে, কেভিআর বাড়বে। এক্সাইটেশন যদি কমানো হয় কেভিএ কমবে, কেভিআরও কমবে, কিন্তু কিলোওয়াট রিমেইন সেম, কারণ ইনপুটটা আমি সেম রেখেছি। তাহলে প্রাইমারির ইনপুটের উপরে কিলোওয়াট নির্ভর করে বা আউটপুট কম্পোনেন্ট নির্ভর করে, সেই জন্য এখানকার অপশন অনুসারে বি ফর বাই সঠিক উত্তর হবে। আজ এই পর্যন্ত, গুড নাইট।